বিজয়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ৯। আজকের দিনটা অন্যরকম। আজ জাভিয়ান আর তার পরিবার ফিরে যাচ্ছে মেক্সিকোতে। দীর্ঘদিনের এই সফরের পর দাদি সোফিয়ার কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা যেন সবার জন্যই ভারী হয়ে উঠেছিল। দাদি সোফিয়ানের চোখে জল। তিনি তানবীর হাত ধরে ফিসফিসিয়ে বললেন, তোর দায়িত্ব কিন্তু অনেক। আমার জাভিয়ান একটু অন্যরকম, কিন্তু আমি জানি তুই ওকে সামলাতে পারবি। একটা কথা তোকে বলি, আমার জাভিয়ানের জীবনে কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র ভালোবাসা। এই একটা জিনিস ওর জীবনে অভাব। এমন একজন ওর জীবনে দরকার যে নিজের থেকেও ওকে বেশি কেয়ার করবে। আর আমি তোকে প্রথম দেখেই বুঝেছি ও সঠিক মানুষকে বিয়ে করেছে। একমাত্র তুই পারবি ওর জীবনটা সুন্দর গুছিয়ে দিতে। তানবি হালকা হেসে মাথা নাড়ল। তারপর বিদায় নিল জাভিয়ানের বাবা সাইম চৌধুরী আর মা কার্গো চৌধুরী তার কাছ থেকে। সবার চোখে যেন অদ্ভুত এক বিষণ্ণতা। জাভিয়ান তারা দাদিকে জড়িয়ে ধরল, কারণ এই একটা মানুষ পৃথিবীতে যাকে জাভিয়ান সম্মান করে আর ভালোবাসে। দুটি গাড়ি বের হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। একটিতে জাভিয়ান, তানবি আর রাইহান, আর আরেকটিতে তার বাবা মা। গাড়ি ছাড়ার কিছুক্ষণ আগে তানবি ধীরে জাভিয়ানের দিকে তাকালো। একটা অনুরোধ করব। জাভিয়ান হালকা বিরক্ত মুখে তাকালো। এখন আবার কি? তানবীর কণ্ঠ কাঁপছিল। আমাদের গাড়িটা যদি পুরান ঢাকার রেহমান প্রিয়াঙ্গনের পাশ দিয়ে নিয়ে যেতেন। একবার এক পলক দূর থেকে বাবা মাকে দেখতে চাই। জাভিয়ান প্রথমে চুপ করে থাকলো, চোখ কড়া হয়ে উঠল। তানবি এখন গাড়ি ঘুরিয়ে ওইদিকে নিতে পারবো না, আমাদের ফ্লাইটের সময় বেশি নেই। কিন্তু তানবীর সেই ভাঙা কণ্ঠস্বর, অনুনয়ের চোখ। জাভিয়ান দীর্ঘশ্বাস ফেলে অবশেষে বলল, ঠিক আছে, তবে দূর থেকে কেবল একবার দেখার সুযোগ পাবে। গাড়ি ঢুকে গেল পুরান ঢাকার সরু রাস্তায়। অবশেষে থামল রেহমান প্রাঙ্গণের নামের পুরোনো বাড়ির সামনে। তানবী আস্তে করে গাড়ির কাজটা নামালো। মুহূর্তেই বুকের ভেতরটা ধক করে উঠল। এই সেই বাড়ি যেখানে তার শৈশব কৈশোরের প্রতিটি রং কেটেছে। কিন্তু আজ উঠানে কেউ নেই, একদম ফাঁকা হয়ে আছে। তার বাবা মা ঘরের ভেতরেই আছেন, দরজাটা বন্ধ। তানবীর চোখ ঝাপসা হয়ে গেল। তার মনে পড়ল পুরনো দিনের দৃশ্য। তার জন্মদিনের দিন, ভাই ফারহান কেক হাতে নিয়ে আসছে, বোন এলিনা হাসি মুখে মোমবাতি জ্বালাচ্ছে, আর পুরো বাড়িটা রঙিন সাজে ভরে যাচ্ছে। হঠাৎ যেন সে চোখের সামনেই দেখল ফারহান আর এলিনা মিলে একে অপরকে কেক লাগাচ্ছে, হাসাহাসি করছে। আর ছোট্ট তানবি লাফাচ্ছে আনন্দে। গাড়ির ভেতরে বসেই তানবির ঠোঁট কাঁপলো, চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জাভিয়ান একবার তার দিকে তাকালো, কিছু বলল না। সে হয়তো বুঝতেও পারল না তানবির প্রতিটি অশ্রুর পিছনে কতটা ভাঙা স্মৃতি জমে আছে। অনেকক্ষণ পেরিয়ে গেল। এরপর জাভিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, তানবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার চলো। কিন্তু তানবির চোখ এখনো সেই পুরনো বাড়ির দিকে আটকে। সে ভাঙা গলায় বলল, একটু প্লিজ, হয়তো মা বাবা আপা এক্ষুনি বের হবে। হঠাৎ করেই পুরনো কাঠের দরজা শব্দ করে খুলে গেল। তানবি নিঃশ্বাস বন্ধ করে তাকালো। তার মা ধীরে ধীরে উঠোনে নামাচ্ছেন একটা হুইল চেয়ার। চেয়ারটিতে বসে আছেন তার বাবা, মুখটা শুকনো, চোখ ক্লান্ত আর শরীর নিস্তেজ। তানবীর বুকের ভেতর ঝড় বয়ে গেল, কারণ সে জানে সেদিন জাভিয়ানের গুলিতেই তার বাবার পা ভেঙে গিয়েছিল। এখন বুঝতে পারল তার বাবার কোনোদিন হাঁটতে পারবেন না। তানবীর চোখ ভিজে গেল। তারপর তার দৃষ্টি ব্যাকুলভাবে খুঁজতে লাগলো একটিমাত্র মুখ, বোন এলিনা। কিন্তু উঠোন জুড়ে নেই তার প্রিয় বোন। ঠিক তখনই ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করলো। গাড়ি ধীরে ধীরে এগোতে লাগলো। তানবী চিৎকার করে ভেঙে পড়া কণ্ঠে বলল, না, থামান, আমার বাবা। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সে কাঁপতে কাঁপতে কাচের ওপর হাত রাখল। জাভিয়ান বিরক্ত হয়ে ধমক দিল, এই মেয়ে, চেঁচামেচি করছো কেন এত? চুপ করো তো, এতদিন তো কাঁদতে দেখিনি, এখন কেন কাঁদছো? রায়হান ড্রাইভারের পাশের সিটে বসা ছিল। জাভিয়ানের ধমকে সে ঘুরে পেছনে তাকালো। তবে কি বলবে তার কিছু বলার নেই। কিন্তু তানবী আরও জোরে কাঁদতে লাগলো। এতদিন কাঁদিনি, কিন্তু এখন এখন দেখলাম আমার বাবা হুইল চেয়ারে বসে আছে আপনার জন্যই। আজ আমার বাবা পঙ্গু, আপনার গুলির জন্য। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমার ভাই এখন নেই, এখন কে দেখবে আমার পরিবারকে? জাভিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা করো না, মাসে মাসে আমি টাকা পাঠিয়ে দিব, তোমার পরিবারের কোনো কষ্ট হবে না।
তানভি হঠাৎ চোখ তুলে তাকালো, তার কণ্ঠ রাগে জ্বলে উঠল। খরচ দিলে কি আমার বাবার পা আবার ঠিক হয়ে যাবে? খরচ দিলে কি আমার ভাই ফিরে আসবে? তার চোখের জল আর ক্ষোভ মিশে গিয়ে যেন জাভিয়ানের বুকের ভেতরেও অদ্ভুত এক ভার তৈরি করে দিল। গাড়ি পুরান ঢাকা পেরিয়ে হাইওয়েতে উঠে গেল। তানভি নাক টেনে টেনে কাঁদছে, চোখ লাল, বুক ওঠানামা করছে থরথর করে। হঠাৎ জাভিয়ান বিরক্ত স্বরে ধমক দিল, এই মেয়ে যদি আরেকবার কান্নার আওয়াজ পায় তাহলে একদম রাস্তার মাঝে নামিয়ে রেখে দিয়ে চলে যাব। তানভি থমকে গেল, কণ্ঠ আর বের হলো না, শুধু নিঃশব্দ হাহাকার বুক ভরল। সে জানালার কাছে মাথা এলিয়ে দিল, বাইরে ছুটে চলা আলো অন্ধকার মিলেমিশে যাচ্ছে তার চোখের জলে। তানভীর ভেতরের ভাবনারা উঠে এলো, সে মনে মনে ভাবল, কি থেকে কি হয়ে গেল আমার জীবন, একটা ঝড় সবকিছু শেষ করে দিল। আজ আমি 1000 মাইল দূরে চলে যাচ্ছি। মা বাবা হয়তো ছটফট করছে তাদের মেয়েকে একবার দেখবে বলে, তারা তো জানেই না আমি কোথায় যাচ্ছি। চোখের পানি আর নাকের পানি এক হয়ে গিয়ে গাল ভিজিয়ে দিল। ধীরে ধীরে কাঁদতে কাঁদতে সে অজান্তেই ঘুমিয়ে পড়ল। জাভিয়ান পাশেই বসেছিল, কান্নার আওয়াজ হঠাৎ থেমে গেল। সে তাকালো আর দেখলো তানভি একেবারে শান্ত হয়ে ঘুমোচ্ছে। জাভিয়ান আস্তে করে হাত বাড়িয়ে তার মুখের সামনে এসে পড়া এলোমেলো কয়েকটা চুল সরিয়ে দিল। তখনই দেখলো তানভীর চোখ বন্ধ, কিন্তু চোখের কোণে স্বচ্ছ দানার মতো অশ্রু এখনো গড়িয়ে পড়ছে। তখন গাড়িতে হালকা মিউজিক চলছিল। জাভিয়ান কয়েক সেকেন্ড একদম থেমে গেল, তার দৃষ্টি স্থির হয়ে থাকলো সেই মুখে। তানভীর কান্নারত চেহারা, ঘুমন্ত মুখ, এমন মায়াবী, এমন নিষ্পাপ দেখাচ্ছে। গাড়ির ইঞ্জিনের শব্দ, বাইরের আলো অন্ধকার সবকিছু থেমে গেছে যেন, শুধু জাভিয়ানের সামনে ঘুমন্ত তানভী। কিন্তু হঠাৎ নিজের ভেতর একটা ঝাঁকুনি খেলো। সে দ্রুত চোখ সরিয়ে নিল, ঠোঁট চেপে দাঁতে দাঁত ঘষল, যেন নিজের মনের অস্থিরতা লুকোতে চাইছে। তারপর আস্তে করে সিটের পাশের বক্স থেকে কয়েকটা টিস্যু বের করলো। তানভীর গাল ভিজে যাওয়া অশ্রু আর নাকের পানি নীরবে মুছে দিল। কোনো শব্দ নয়, কোনো বাড়তি দৃষ্টি নয়, শুধু চুপচাপ করে সব মুছে শেষ করে আবার টিস্যুটা গুছিয়ে রাখলো। তারপর ঠান্ডা মুখে জানালার বাইরে তাকিয়ে রইল। গাড়ি ছুটছে, আলো অন্ধকার মিলেমিশে যাচ্ছে, আর জাভিয়ান ভেতরে দাঁতে দাঁত খিঁচে যেন নিজের অনুভূতি বন্দি করে রাখলো। গাড়ি এসে থামলো এয়ারপোর্টের ভিআইপি গেটের সামনে। রায়হান দরজা খুলে দিল। তানভি তখনও ঘুমে অচেতন। জাভিয়ান একটু দ্বিধা করলো, তারপর ঠান্ডা মুখে কিন্তু অদ্ভুত কোমলতায় তাকে জাগালো, এই মেয়ে, ওঠো ঘুম থেকে, প্লেন মিস হলে কিন্তু তোমাকে ঝুলিয়ে রাখবো। তানভি ধীরে চোখ খুলল। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল কোথায় আছে, কিন্তু গেটের আলো, ভেতরে দাঁড়ানো বিদেশি সিকিউরিটি আর তার পাশে জাভিয়ানকে দেখে হঠাৎ সবকিছু মনে পড়ল। তার বুকটা ধক করে উঠল, চোখ ভিজে আসলো, কিন্তু সে কাঁদল না, কাঁদার মতো আর শক্তিও নেই। গাড়ি থেকে নেমে চলতে শুরু করলো ধীর পায়ে। পেছনে তাকালো একবার, যেন কুয়াশার ভেতরে ঢাকা পড়া ঢাকা শহরকে শেষবারের মতো বিদায় জানালো। সেই শহর যেখানে তার শৈশব, তার বাবা মা, তার বোন এলিনা আর ভাই ফারহান, সব কিছু রয়ে গেছে। চেক ইন শেষ করে ওরা বসে আছে এয়ারপোর্ট লঞ্চে। তানভি জানালার পাশে বসে রানওয়ের আলো দেখছে। তার চোখ শুকনো, কিন্তু ভেতরটা ফাঁকা। জাভিয়ান পাশ থেকে তাকিয়ে দেখলো সে কিছু বলছে না, একটুখানি হাত বাড়ালো, আবার সরিয়ে নিল, যেন নিজেকেই থামালো। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, কাঁদতে সমস্যা নেই, কিন্তু স্ট্রং থাকতে হবে। মেক্সিকোতে কাউকে চোখের পানি দেখানোর সুযোগ নেই, কেউ দেখবে না। তানভি হালকা হাসলো, ব্যঙ্গ মেশানো ভাঙা কণ্ঠ, আমার চোখের পানি আর আপনার ব্যাংক ব্যালেন্স দুটোই আনলিমিটেড। জাভিয়ান কিছু বলল না, শুধু নিঃশ্বাস ফেলল, দাঁতে দাঁত খিঁচল, আর কাচের ওপারে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। ট্রেন আকাশে উঠল, ঢাকা শহরের আলো নিচে মিলিয়ে গেল। তানভি মাথা হেলিয়ে সিটে বসে রইল। তার চোখ বন্ধ, কিন্তু বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন বাজছে, কোনোদিন আমি আবার ফিরতে পারবো আমার পরিবারের কাছে? জাভিয়ান পাশের সিটে বসে তাকালো তার দিকে, চোখ বন্ধ, মেয়েটার গালে এখনো আগের কান্নার চিহ্ন শুকিয়ে আছে। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ মুখ ফিরিয়ে নিল, যেন নিজের অজান্তেই সে কিছু হারাতে বসেছে। সকালে প্লেন ট্যারমাকে নামলো। মেক্সিকোর এয়ারপোর্টে ভিআইপি প্রোটোকলে লাল গাড়ি ও কালো স্যুট পরা বডিগার্ডরা লাইনে দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টের ভিআইপি এক্সিট দিয়ে বের হতেই কনভয়ের হর্ন শোনা গেল। তানভি চোখ বড় বড় করে তাকালো, এ যেন হলিউডের কোনো ব্লকবাস্টার মুভির দৃশ্য।
তখনই রায়হান এগিয়ে এলো তানভীর দিকে। ফর্মাল স্যুটে, হাতে ট্যাবলেট। সে হালকা মাথা নুয়ে ভদ্রভাবে বলল, ওয়েলকাম টু মেক্সিকো মিসেস গজদন্তনী। তানভী একটু থমকে গেল। ডাকনামটা শুনে গালে হালকা হাসি ফুটল মুখে। সে কিছু বলল না, শুধু কুণ্ঠিত চোখে জাভিয়ানের দিকে তাকালো। জাভিয়ান হালকা এক ভ্রু কুঁচকে রায়হানের দিকে তাকালো। জাভিয়ানের মা কার্গো চৌধুরী গাড়িতে ওঠার আগেই মিষ্টি হাসি দিয়ে বললেন, ওয়েলকাম হোম তানভি। তানভীর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি সঠিক জায়গায় এসেছি? গাড়ির কনভয় শহর ছেড়ে চলে এলো বিশাল এক প্রাইভেট এস্টেটে। লোহার গেট খুলতেই চোখ ধাঁধানো দৃশ্য। তানভি গাড়ি থেকে নেমে এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ যেন বিশ্বাসই করতে চাইছিল না। দূর থেকে ভিলা এসপেরেঞ্জা দেখলেই মনে হয় স্বপ্নের প্রাসাদ। কাঁচ আর সোনালি ঝলকের মিশ্রণে তৈরি এই অট্টালিকা যেন আকাশ ছুঁয়েছে। বাড়িটা একেবারে আধুনিক আর্কিটেকচারের মাস্টারপিস। পুরো ভবনটা তৈরি হয়েছে গাঢ় কালো মার্বেল আর গ্লাস দিয়ে, যেটা একসাথে শক্তি আর এলিগেন্সের প্রতীক। চারতলা বিশাল কাঠামোর প্রতিটি জানালায় সোনালি ফ্রেম। প্রবেশমুখে আছে গ্র্যান্ড স্টেয়ারকেস, যার ধাপে ধাপে এলইডি লাইট বসানো। ফলে বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় যেন কোনো 5 স্টার হোটেলের ভিআইপি লবিতে প্রবেশ করা হচ্ছে। দুপাশে সিমেট্রিক্যালভাবে রাখা হয়েছে সাদা মার্বেলের আর্ট ভাস্কর্য, যেটা বাড়ির লাক্সারি ফিলকে আরও শার্প করেছে। ল্যান্ডস্কেপ ডিজাইনটাও আধুনিক স্টাইলে নিখুঁতভাবে ট্রিম করা লন, সোজা লাইনে সাজানো পাম ট্রি আর লাইটিং স্ট্রিপ দিয়ে হাইলাইট করা ওয়াকওয়ে। ড্রাইভওয়ের মাঝে পার্ক করা আছে 3টা সুপার কার, কালো বেন্টলি, সাদা ও কমলা কালো ল্যাম্বরগিনি। এগুলো যেন বাড়ির সৌন্দর্যের অংশ হিসেবে রাখা, একেবারে শো স্টপার। গ্লাস ওয়ালের ভেতর দিয়ে দেখা যায় ঝুলন্ত ঝাড়বাতি আর আধুনিক ইন্টেরিয়রের ঝলক, যা বুঝিয়ে দেয় এই বাড়ি শুধু একটা বসবাসের জায়গা নয়, এটা হলো পাওয়ার, রিচনেস আর টেস্টের এক্সপ্রেশন। সিঁড়ি বেয়ে নেমে এলো সারি সারি কর্মচারী, মাথা নুয়ে অভিবাদন জানালো। তানভি নির্বাক দাঁড়িয়ে রইল। তার রেহেমান প্রাঙ্গণের ছোট্ট উঠোনের স্মৃতি মুহূর্তে মুছে গেল এই প্রাসাদের বিশালত্বে। ভিলার ভেতর প্রবেশ করলো সবাই। দরজা খোলার সাথে সাথে ঝলসে উঠল ঝাড়বাতির আলো। দেয়ালে রেনেসাঁ যুগের তেলচিত্র, সোনালি কারুকাজ, দামি মার্বেলের মেঝে। তানভি স্তম্ভিত হয়ে চারিদিকে তাকালো। অবচেতন মনে বেরিয়ে এলো, এখানে তো সাধারণ মানুষ থাকে না। জাভিয়ান হেঁটে যাচ্ছিল সামনে, একবারও পেছনে তাকালো না। শুধু সংক্ষিপ্ত করে বলল, তাড়াতাড়ি হাঁটো, বাড়ি পরেও দেখতে পারবে। তানভীর বুকের ভেতর ধক করে উঠল, কিন্তু পর মুহূর্তেই মনে হলো, বাড়ি যেন সোনার খাঁচা, ঝলমলে কিন্তু নিঃশ্বাস রুদ্ধ করা। তানভী আস্তে আস্তে জাভিয়ানের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠল, আর জাভিয়ানের পেছন পেছন তার রুমে ঢুকলো। বড় সোনালি দরজা ঠেলতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভেতরে ঢুকেই মনে হলো যেন কোনো 5 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইটে প্রবেশ করেছে। চারপাশে কাচের দেওয়াল, বিশাল জানালা দিয়ে দেখা যাচ্ছে সবুজ বাগান আর দূরের পাহাড়। মেঝেতে মোটা কার্পেট, ছাদের ঝাড়বাতি থেকে নরম আলো পড়ছে। বাম দিকে পুরো এক দেওয়াল জুড়ে ডিজিটাল স্ক্রিন। কেউ নামলে সিনেমা, নিউজ বা সিকিউরিটি ক্যামেরা সবই দেখা যায়। আরেক পাশে বুকশেলফ, সোনালি ফ্রেমে সাজানো বিরল বই আর কয়েকটা অস্ত্রশস্ত্রও। তানভি হাঁটতে হাঁটতে চোখ বড় করে বলল, এটা কি ঘর নাকি কোনো জাদুঘর আর স্পেসশিপ মিশ্রণ? বিছানার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস আটকে গেল। কিং সাইজের বিশাল বেড, সাদা সিল্কের চাদরে ঢাকা, পাশে স্বয়ংক্রিয় কফি মেশিন, মিনি বার আর এক কোণে ব্যক্তিগত জিম। সে নিঃশ্বাস ফেলে অবাক হয়ে বলল, এমন রুম তো আমি শুধু সিনেমায় দেখেছি, বাস্তবে কখনো না। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের ঘরও হয়তো এর চেয়ে কম। তানভি হঠাৎ থমকে গেল। তার মনে হলো সে যেন ভুল জগতে এসে পড়েছে, যেখানে রাজকীয় আভিজাত্য আছে কিন্তু স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই। ঠিক তখন সে নিজের লাগেজে টেনে নিয়ে বলল, আসার সময় দাদি অনেকগুলো শাড়ি দিয়েছে, কোথায় রাখবো? জাভিয়ান কেবল আঙুল তুলে আলমারির দিকে ইশারা করলো। ফিঙ্গারপ্রিন্ট দিতেই আলমারির দরজা স্লাইড হয়ে খুলল। ভেতরে বিশাল ওয়াক ইন ক্লোজেট। তানভীর চোখ কপালে উঠে গেল। আলমারির ভেতর যেন এক ফ্যাশন শোর কালেকশন। শত শত স্যুট, শার্ট, টি শার্ট, প্যান্ট, শর্টস, জ্যাকেট, টাই, বেল্ট, ঘড়ি। প্রতি সেলফে, প্রতি হ্যাঙ্গার ভর্তি জাভিয়ানের পোশাক, 1 ইঞ্চি ফাঁকও নেই।
তানভি এক পলক জাভিয়ানের দিকে তাকালো। জাভিয়ান মুহূর্তেই বুঝে ফেলল। সে উঠে এসে নিজের কয়েকটা ড্রেস টেনে বের করে বলল, এখন রাখো, তবে সাবধান, আমার জিনিসে হাত দিলে আমি সহ্য করব না। তানভি শাড়িগুলো গুছিয়ে রাখলো, কিন্তু মনে মনে বলল, আপনার মতো অসভ্য ইতর মানুষের জিনিস ধরার ইচ্ছাও আমার নেই। সাদা আলোয় ভরা বড় রুম, এক কোণে অক্সিজেন সিলিন্ডারের হালকা শব্দ, মনিটরের হৃদস্পন্দনের ধীর টোন শোনা যাচ্ছে বিপ বিপ করে। বিছানায় শুয়ে আছে মেইলস্ট্রম। তার শরীর ফ্যাকাশে, ঠোঁট শুষ্ক হয়ে আছে, বুক ধীরে ধীরে ওঠানামা করছে, চোখ দুটো বন্ধ, মুখে নিঃশব্দ ব্যথার ছাপ ফুটে আছে, যেন সমুদ্রের ভেতর এখনো ডুবে আছে সে। ডাক্তারের দল একের পর এক মেডিকেল চেক করছে, হাতের শিরায় স্যালাইন ঝুলছে, শরীরের তাপ ধরে রাখতে হিটার চালানো হয়েছে, তবু তার আঙুলগুলো শীতল। পুরো রুম নিস্তব্ধ, কেবল মেশিনের শব্দই জীবনের প্রমাণ। রুমের বাইরের করিডোরে দাঁড়িয়ে আছেন ইসাবেলা মোরেলাস, চোখে উদ্বেগ আর কণ্ঠে আগুন নিয়ে। ফোনে তিনি তার লোকজনের সঙ্গে কথা বলছে। 24 ঘন্টার মধ্যে রিকার্দোকে চাই, জীবিত কিংবা মৃত। আমি চাই ওকে টেনে এখানে আনা হোক। কিন্তু ভেতরে অচেতন অবস্থায় শুয়ে থাকা মেইলস্ট্রম জানেই না বাইরের এই যুদ্ধের কথা। তার মনে এখনো কেবল ব্লাস্টের প্রতিধ্বনি আর পানির অন্ধকার। মেশিনের টোন চলতে থাকে, বিপ বিপ বিপ, যেন সময় ধীরে ধীরে তাকে আবার জীবনের কাছে ফিরিয়ে আনছে। কিন্তু তার আত্মা এখনো বন্দি সেই ডুবে যাওয়া শিপের মধ্যে। ঢাকার পুরনো গলির গভীরে রিকার্দোর গোপন আস্তানায় আগুনের মতো আক্রমণ নেমে এলো। মেলস্ট্রমের ছায়া দল কালো পোশাকে ঢুকে পড়েছে ভেতরে। বুলেটের শব্দে দেয়াল কেঁপে উঠছে, রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। এক এক করে রিকার্দোর লোকেরা পড়ে যাচ্ছে মাটিতে। আস্তানার ভেতরে ধোঁয়া আর চিৎকারের মাঝেই হঠাৎ তাদের চোখ আটকে গেল। একটা ছেলে সিলিং থেকে উল্টো ঝুলছে, 2 হাত বাঁধা, শরীর ক্ষতবিক্ষত, বুকের ওপর মোটা ব্যান্ডেজ, মুখে নেই রং, নিস্তেজ শরীর, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই দুই দলের গুলির লড়াই চলাকালীন হঠাৎ এক বুলেট এসে ছিঁড়ে ফেলল সেই দড়ি। ঝুলন্ত শরীর ধপ করে মাটিতে পড়ে গেল সেই ছেলেটার। মেইলস্ট্রমের লোকেরা ছুটে গেল, একজন বন্দুক ঠেকিয়ে দিল রিকার্দোর এক লোকের মাথায়, আর গর্জে উঠল, বল রিকার্দো কোথায় আছে? ভয়ে কাঁপতে থাকা সেই লোকটা বারবার মাথা নাড়ল, আমরা জানি না, জানি না। তাদের পিছনে মৃদু কাশির শব্দ হলো। অন্ধকারের কোণ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সেই ছেলেটা। রক্তাক্ত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কিন্তু চোখে অদম্য আগুন। ফারহান। সে মাটিতে হাত ঠেকিয়ে দাঁড়ালো, কষ্টে শ্বাস নিতে নিতে ফিসফিস করে বলল, আমি জানি রিকার্দো এখন কোথায় থাকতে পারে। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে, যেন মৃত্যুর দোরগোড়া থেকে উঠে এসে ফারহান একটা নতুন অধ্যায় খুলে দিল। ঢাকার পুরনো রেহমান প্রাঙ্গণের সেই উঠোন এখন নীরব, কোনো হাসি নেই, কোনো দৌড়ঝাঁপ নেই। তানভীর বাবা হুইল চেয়ারে বসে আছেন, মুখটা নিস্তেজ, চোখের পাতায় অগণিত হাহাকার জমে আছে। তার মা ধীরে ধীরে সেই চেয়ারের হাতলে হাত রেখে বসে আছেন, মুখে অনন্ত ক্লান্তি, দুজনেরই চোখে পানি, অথচ কথা নেই, শুধু শূন্য দৃষ্টি। তাদের এক সময়ের প্রাণের বাড়ি, যেখানে প্রতিদিন 3 সন্তানের হাসি আর ঝগড়ার শব্দে ভরে থাকত, আজ ভয়ঙ্কর শূন্যতায় ডুবে গেছে। মা হঠাৎ ভাঙা গলায় বললেন, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের 3 সন্তান তো আর নেই। এলিনা, তানভি, কোথায় গেল তারা? বেঁচে থেকেও আমরা এখন মৃত মানুষের মতো হয়ে গেলাম। চোখ ভিজে উঠল দুজনেরই। ছাদের দিকে তাকিয়ে বাবা কেঁপে ওঠা কণ্ঠে বললেন, জানি না আমার মেয়ে দুটো এখন কোথায় আছে, কেমন আছে। তাদের ছাড়া আমাদের এই ঘর, এই জীবন সব ফাঁকা। মা তখন চুপচাপ চোখ মুছলেন, কিন্তু হাত কাঁপছিল। তাদের বুকের ভেতর জ্বলছে অব্যক্ত প্রশ্ন, কে ফিরিয়ে দেবে সেই হারানো দিনগুলো? কে ফিরিয়ে দেবে তাদের সন্তানদের? রেহমান প্রিয়াঙ্গনের সেই বাড়ি আজ পরিণত হয়েছে অশ্রুর কারাগারে। ডাইনিং টেবিলটা যেন কোনো রাজকীয় প্রাসাদের মতো সাজানো। বিশাল ঝাড়বাতির নিচে দীর্ঘ টেবিল, সোনালি ধারওয়ালা প্লেট, ক্রিস্টালের গ্লাস, আর মোমবাতির আলোয় খাবারগুলো ঝিলমিল করছে। চারপাশে পরিবেশটা অভিজাত, অথচ কোথাও যেন অদৃশ্য টানটান উত্তেজনা। আজ প্রথমবার জাভিয়ানের চাচা সাইফ চৌধুরী আর তার পরিবার তানবিকে দেখল। সাইফ চৌধুরী টেবিলে বসে আছেন, আর তার পাশে বসেছে তার ছেলে মার্কো চৌধুরী আর মেয়ে লুসিয়া চৌধুরী। লুসিয়ার দৃষ্টি বারবার ঘুরছে তানভীর দিকে, তীক্ষ্ণ কৌতূহলী, খানিকটা অবহেলাও মিশে আছে। কিছুক্ষণ পরেই সাইফ চৌধুরী কণ্ঠ খোলেন,
তাহলে জাভি, এই মেয়ের বাবা কি করেন? বাংলাদেশে পরিবারের অবস্থা কেমন? ঘরের ভেতর মুহূর্তেই চাপা নীরবতা ছড়ালো। তানভীর শ্বাস আটকে ফেলল, কিন্তু জাভিয়ান ঠান্ডা অথচ কঠোর গলায় বাধা দিল। চাচ্চু, এইসব অযথা প্রশ্ন যদি খাবার টেবিলে না করলে আমি অনেক বেশি খুশি হব। ওর পরিবারের ইতিহাস জানার প্রয়োজন নেই, শুধু এটুকু জানলেই যথেষ্ট। ও এখন মিসেস তানভি চৌধুরী, সেটাই ওর আসল পরিচয়। ঘরের বাতাস আরও ভারী হয়ে উঠল। লুসিয়া ঠোঁটে ব্যঙ্গমাখা হাসি টেনে বলল, ভাইয়া, সত্যি বলতে আমি ভেবেছিলাম তোমার চয়েস খুব টেস্টফুল, কিন্তু ভাবি দেখতে তো বেশ সুন্দরী। তবে দুঃখের বিষয়, আমি বাংলাদেশিদের একদম পছন্দ করি না, তারা সবাই আনকালচার্ড। তানভি এবার আর চুপ করে থাকলো না, চোখে আগুন নিয়ে সরাসরি জবাব দিল, মিস, নিজেকে কি ভেবেছেন? রানী এলিজাবেথের শাখা? রানী ভিক্টোরিয়া? হ্যাঁ। আনকালচার্ড কাকে বলছেন? কখনো আয়নায় নিজেকে দেখেছেন? খুব কালচারাল হয়ে থাকলে অন্তত শিখতেন কোথায় কিভাবে কথা বলতে হয়। সেটা তো শেখেননি। এক মুহূর্তে পুরো টেবিলটা নীরবতা নেমে এলো, সবার চোখে লুসিয়ার দিকে। লুসিয়া রাগে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই জাভিয়ান হাত তুলে ধীর ইশারায় ওকে চুপ করিয়ে দিল। এনাফ। লুসিয়া আর দাঁড়াতে পারল না, চেয়ার ঠেলে উঠল আর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। তার পিছু নিল সাইফ চৌধুরীও। টেবিলে কিছুক্ষণ গম্ভীরতা ভেসে থাকলো। তখন হালকা গলায় মার্কো বলল, যাই হোক, আমি তোমার থেকে বড়, তাই নাম ধরেই বলছি। তানভি, তুমি কিছু মনে করো না, লুসিয়া এমনই স্বভাবের মেয়ে। তানভি ধীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখের ভেতরে স্পষ্ট দ্যুতি। রাত গভীর, বিশাল কক্ষে হালকা হলুদ আলো জ্বলছে, দেওয়ালের আধুনিক লাইট শেড যেন নরম ছায়া ফেলেছে চারিদিকে। জাভিয়ান বড়সড় চেয়ারে হেলান দিয়ে বসে আছে, ঠোঁটে অর্ধেক হাসি, চোখে কৌতূহল। সে হঠাৎ গম্ভীর স্বরে বলল, তুমি এত ঝগড়াটে কেন, হ্যাঁ? তানভি সবেমাত্র ওয়াশরুমে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, আর কথা শুনেই চোখ কুঁচকালো, ভ্রু তুলে উত্তর দিল, আমি মোটেও ঝগড়াটে নই, কিন্তু আমাকে যদি কেউ অপমান করে। সে এক মুহূর্ত থেমে গেল, তারপর চোখে আগুনের ঝিলিক এনে যোগ করল, আমি তাকে ছাড়বো না, সে যেই হোক, প্রেসিডেন্ট হলেও আমি জবাব দেবই। জ্যাভিয়ান ঠোঁটের কোণে খেলা করা হাসিটা চেপে রাখতে পারল না। ওয়াও, মিস ট্রমা, তুমি সত্যি একটা জিনিস। রাত 12টায় জাভিয়ান ভারী সোফায় হেলান দিয়ে বসল। তার সামনে রাখা ক্রিস্টালের গ্লাসে লালচে ওয়াইন, হাতে অর্ধেক জ্বলা সিগারেট। রুমের আধুনিক লাইটিংয়ের আলোতে ধোঁয়া ভেসে উঠে ঘুরপাক খাচ্ছিল। তানভি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে গেল আর রাগান্বিত হয়ে বলল, এসব কি ছাইপাশ খাচ্ছেন? তাও আবার ঘরের ভেতর। আমার এইসবের গন্ধ আর এই সিগারেটের অতিরিক্ত ধোঁয়া সহ্য হয় না, প্লিজ। জাভিয়ানের ঠোঁটে হালকা বাঁকা হাসি টেনে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তানভি কণ্ঠ উঁচু করে বলল, আমার ভাই কখনো এসব আমাদের সামনে খেত না। আসলে সে তো এসব খেতই না। আর মারামারি, সে তো একদম। কথা শেষ করার আগেই তানভীর গলা কেঁপে গেল। বাক্যটা যেন হঠাৎ করে আটকে গেল তার ভেতরের গভীর ব্যথায়। সে চুপ করে গেল। কক্ষের মধ্যে এক মুহূর্তে ভারী নীরবতা নেমে এলো। জাভিয়ানের সিগারেটের ধোঁয়াটা যেন আরও বেশি ঘন হয়ে তানভীর দিকে ফিরে আসতে পড়ল। জাভিয়ান ধোঁয়া টেনে ধীরে ধীরে ছাড়ল। চোখে মুখে কোনো আবেগ নেই, শুধু ঠান্ডা নির্লিপ্ততা। গ্লাসটা টেবিলে রেখে ভারী গলায় বলল, অভ্যাস করে নাও, এটাই আমার লাইফ। আমি যেমন আছি তেমনই থাকবো। আমার কিছুই কারো জন্য বদলাবে না, আর তোমাকে এভাবেই থাকতে হবে আমার সাথে। তবে গলায় ছিল এক অদৃশ্য শক্তি, যেন এই কথাগুলো শুধু সতর্কবার্তা নয়, বরং এক ধরনের নিয়ম, যার বাইরে যাওয়া মানেই ভেঙে পড়া।